হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16 পরিমিতির একেবারে শেষ যে অনুশীলনীটা আছে 16.4, যেখানে সম্পূর্ণ ঘনবস্তু নিয়ে আলোচনা করছে। মানে ঘনবস্তু মানে হচ্ছে সাধারণত 6 তল বিশিষ্ট যে কোনো বস্তু, 6 তল বিশিষ্ট যে কোনো বস্তুকে ঘনবস্তু বলা হয়। তাহলে এই ঘনবস্তু সম্পর্কিত যত ধরনের গাণিতিক সমস্যা আছে, সকল গাণিতিক সমস্যা কিন্তু 16.4-এ আছে। তো আমরা এখানে যতগুলো গাণিতিক সমস্যা আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা প্রথমে 16.4 বলো বা হচ্ছে তুমি 16.1, মানে যে কোনো পরিমিতির অঙ্ক করতে গেলে তোমাকে ওই সেক্টরের পরিমিতি সম্পর্কিত সকল সূত্র অবশ্যই তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। মাস্ট বি সূত্রগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা যদি সূত্রগুলো দেখতে যাই, যেমন এখানে আমাদেরকে প্রথমে ঘনবস্তু যে সূত্রটা, আয়তাকার ঘনবস্তু। আমরা আয়তাকার বস্তু মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু যখন ঘনবস্তু বলবে আয়তাকার বস্তু মানে হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু যখন এটাকে ঘনবস্তু বলবে সেখানে উচ্চতাও থাকবে, মানে 6 তল থাকবে। তো 6 তলের ওইখানে টোটাল 3টা মাপ থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এই জায়গা থেকে এখানে যে এ বি সি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এখানে দৈর্ঘ্য, আর বি হচ্ছে এখানে প্রস্থ, আর সি হচ্ছে এখানে উচ্চতা। দেখো, সি হচ্ছে এখানে উচ্চতা। তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA। আর আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে ABC। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √, যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, কখনো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, তখন সূত্র হচ্ছে √A² + B² + C²। এটা গেল আয়তাকার ঘনবস্তু। এরপর হচ্ছে বর্গাকার ঘনবস্তু, মানে যে ঘনবস্তুর 6 তল বিশিষ্ট ঘনবস্তুর প্রত্যেক বাহু সমান, প্রত্যেক সাইড সমান হবে, তাকে বলা হবে বর্গাকার ঘনবস্তু। আর বর্গাকার ঘনবস্তুকে ঘনবস্তুর ভাষায় বলা হয় ঘনক। কি বলা হয়? ঘনক বলা হয়। তাহলে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6a²। ঘনকের আয়তন হবে a³। এটা হচ্ছে এখানে এক বাহু, কারণ ঘনকের প্রত্যেক বাহু সমান। ঘনকের প্রত্যেক বাহু সমান, এর কারণেই হচ্ছে এখানে শুধু এ লেখা হয়েছে। তারপরে বর্গাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান হবে √3a। বর্গাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হবে কি? √3a। এরপরে বেলনাকার। বেলনাকার মানে হচ্ছে যেমন এই পেনটা, এই পেন এটা কিন্তু বেলনাকার, মানে সিলিন্ডার আকৃতির গোলাকার যে জিনিসগুলো আছে, মানে গোল লম্বা হবে, গোলাকার হবে তবে একটু লম্বা হবে, এরকম বস্তুগুলো হচ্ছে বেলনাকার বস্তু। এই বেলনাকার বস্তুর ক্ষেত্রফল হবে বক্রপৃষ্ঠ। এই যে বাঁকা যে অংশটা আছে, দেখো এই যে কলমের আমরা যদি বাঁকা অংশটা ধরি, এই বাঁকা অংশটাকে বলা হবে বক্রপৃষ্ঠ। এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি? 2πr/h। এরপরে আমরা এখানে দেখবো যে কি পুরা এই যে বক্রপৃষ্ঠ সহ এই যে উপরের দিকে একটা আছে, নিচের দিকে একটা আছে, সবকিছু মিলাই মানে একেবারে সমগ্র পৃষ্ঠ। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πr/h+r। 2πr কি? h+r। আর বেলনাকার ক্ষেত্রের আয়তন হবে πr²h। তাইলে আমরা এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। বেলনাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দুইটা, একটা হচ্ছে বক্রপৃষ্ঠ, আর 2 নাম্বারটা হচ্ছে সমগ্র পৃষ্ঠ। এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুইটা হবে। আর আয়তন তো হচ্ছে πr²h। এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, মানে এটা কতটুকু, মানে সার্কেল নিয়ে আছে, মানে রাউন্ড শেপে কতটুকু আছে, ওই রাউন্ড শেপটার ব্যাসার্ধ যেটা হবে, আমরা জানি ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এইচ হচ্ছে টোটাল উচ্চতা, মানে এই যে পুরাটা লম্বা কতটুকু আছে, এই পুরাটা হচ্ছে কি উচ্চতা। আশা করি এটা বুঝাইতে পারছি সূত্রগুলা। সূত্রগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, প্রয়োজনে সূত্রগুলো লিখে তোমার পড়ার টেবিলের সামনে ঝুলাই রাখো, যেন সূত্রগুলো তোমার চোখের সামনে থাকে সবসময়। তা আমরা যদি আজকে 16.4-এর সমস্যাগুলো সমাধান করতে যাই, আমরা প্রথমে যে সমস্যাটা পাবো, এখানে আমি 8 নম্বর সমস্যা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তবে এর আগে একটু কথা বলে রাখি, 16.4-এর 1 থেকে 7 পর্যন্ত সব এমসিকিউ, শর্ট কোশ্চেন। ওগুলো আমরা না ধরে আমরা হচ্ছে মূল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। তাহলে 16.4-এর প্রথম যে প্রশ্নটা, 8 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। তার মানে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেওয়া আছে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই কি দেওয়া আছে, তোমাকে দিয়ে দিয়েছি সবকিছু। এরপরে বলছি কি, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, নো প্রবলেম। আমরা সূত্র আছে, সূত্র দিয়ে বের করবো। কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তাও বের করতে পারবো। আয়তন বের করতে বলছে, তাও বের করতে পারবো, কারণ সবার সূত্র আছে। আমরা যদি অঙ্কটা করতে যাই, একটু তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তোমরা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারবা। আমরা যদি অঙ্কটা করতে যাই, প্রথম আমরা 8 নম্বর প্রশ্নটা যদি 8 নম্বর লিখি, এরপর লিখবো কি এখানে আয়তাকার ঘনবস্তুর
ঘনবস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে কি 16 মিটার। এরপরে আয়তাকার ঘনবস্তুর, এগুলো আমরা ডট ডট দিয়ে দিব, প্রস্থ প্রস্থ হচ্ছে কত 12 মিটার। তারপর হচ্ছে উচ্চতা, আয়তাকার ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 4.5 মিটার। সব মান লিখলাম। লেখার পর আমাদেরকে প্রথমে বললো কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল একই কথা। যে এটার সূত্রটা হচ্ছে কি 2 × AB + BC + CA। তুমি এখানে চাইলে বিষয়টা লিখে রাখতে পারো, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, মানে তুমি বোঝার জন্য এই জিনিসটা লিখে রাখতে পারো। তো এবার আমরা কাজ করব। সুতরাং আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা আগে সূত্রটা লিখব। ক্ষেত্রফল সমান হচ্ছে 2 × AB + BC + CA। আগে সূত্রটা লিখতে হবে, মানলে এটা লিখে ক্ষেত্রফলটা লিখে সমান 2 × A এর মান কত 16 × B এর মান কত 12। আমরা শুধু মান বসাবো, শুধু কি বসাবো, মান বসাবো। এরপরে B এর মান হচ্ছে 12, C এর মান হচ্ছে 4.5 প্লাস C এর মান 4.5 ইন্টু A এর মান হচ্ছে কত 16। এই যে CA মানে জাস্ট সূত্র অনুসারে মানগুলো বসাই দিস, আর কিচ্ছু করিনি এখানে, একদম সিম্পল জিনিস। 2 × 16 আর 12 গুণ করলে কত হবে, আমরা একটু গুণ করি। 16 × 12, এটা হচ্ছে 192 প্লাস 12 × 4.5, 12 × 4.5 এটা হয় হচ্ছে 54 প্লাস 4.5 × 16, 4.5 × 16 এটা হয় 72। সবগুলো আমরা যোগ করব, 72 যোগ 54 যোগ হচ্ছে 192, এটার গুণ দিব কত দিয়ে, 2 দিয়ে, একসাথে গুণ করে ফেলি, তাহলে 636 বর্গ মিটার। ক্ষেত্রফলের একক বর্গ, তাহলে হচ্ছে বর্গ মিটার হবে ক্ষেত্রফল 636 বর্গ মিটার। তাহলে আমরা এই প্রশ্নের প্রথম অংশটা সমাধান করছি ইনশাল্লাহ। এরপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করব। সুতরাং আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √A² + B² + C²। সূত্র লিখবো, সূত্র অনুসারে মানগুলো লিখবো। এখানে A এর মান কত, এই যে দেখো A এর মান কত 16, তাহলে আমরা A এর মানটা লিখবো 16² প্লাস B এর মান কত 12, 12 লিখবো 12² প্লাস C এর মান কত 4.5, তাহলে 4.5 হোল স্কয়ার। 16² মানে হচ্ছে 256 প্লাস 12² মানে 144 প্লাস 4.5² মানে কত আমরা দেখি, 4.5 স্কয়ার দিলে কত হয় 20.25। এগুলো সব যোগ করব, যোগ 144 যোগ দিব হচ্ছে 256। আচ্ছা, যোগ দেওয়ার পরে আসছে কত 420.25 √420.25। পুরোটাকে এখন আমরা রুট করে ফেলবো, এটা আসে কত 20.5। পুরোটাকে রুট করলে হয় কত 20.5। এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের একক কিন্তু আবার মিটার। তাহলে আমরা 20.5 পাইলাম কত, 20.5 পাইলাম কি কর্ণের দৈর্ঘ্য হবে, মানে এই আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য। এরপর আমাদের কি বের করতে বলছে, আয়তন। তাহলে আমরা আয়তন বের করতে গেলে আয়তনের সূত্র কি, ABC। দেখো এই যে আমরা আয়তনের সূত্রটা এখানে লিখেছিলাম ABC, দেখো এই যে আয়তন সূত্রটা হচ্ছে ABC, আমরা এখন লিখবো। সুতরাং আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান হচ্ছে ABC। A এর মান হচ্ছে কত 16, এই যে দেখো A এর মান হচ্ছে 16, B এর মান 12, C এর মান 4.5। আমরা শুধু মানগুলো লিখে দিব, 12 × 4.5, তাহলে 16 × 12 হচ্ছে 4.5, তাহলে 864 ঘন মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন 864 ঘন মিটার। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নে তিনটা মান আমাদের কাছে চাইছে, তিনটা মানই আমরা বের করছি আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে একটু দেখি আমরা। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে বলতে চাইছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত।
আমাদেরকে এখানে দেখো আগের প্রশ্নে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একদম আলাদা করে আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আলাদা করে আমাদেরকে দেয় নাই, বলছে কি অনুপাত দেওয়া আছে। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে কত? 21:16:12। আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 87 সেন্টিমিটার। আমাদেরকে বললো ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, মানে ওই ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করতে হলে কি লাগবে? আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অ্যাকচুয়াল কোনো মান আমাদের কাছে নাই, কিন্তু আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়ে দিছে। তো মনে রাখবা, এরকম যদি কখনো অনুপাত দেওয়া থাকে প্রশ্নে, তখন তুমি সেখানে অনুপাতের একটা রাশি ধরে নিবা। অনুপাতের একটা কি ধরে নিবা? রাশি ধরে নিবা। তাহলে আমরা এখন লিখবো, ধরি, এই যে 9 নম্বর প্রশ্নে, ধরি অনুপাতের রাশি, অনুপাতের রাশি সমান সমান এক্স। আমরা অনুপাতের রাশি এক্স ধরে নিলাম। এখন অনুপাতের রাশি এক্স ধরলে তুমি এখানে এই যে অনুপাতের রাশি এক্স হইলে সবার সাথে একটা এক্স লিখবা, 21x, 16x, 12x। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো, এখন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হবে 21x। তারপর আয়তাকার ঘনবস্তুর প্রস্থ হবে 16x। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা হবে 12x। এটা হচ্ছে আমাদের, মানে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে অনুপাতের রাশিটা দিয়ে লিখলাম। দেখার পর আমাদেরকে এখানে একটা মান দিছে, কর্ণের দৈর্ঘ্য কত? 87 সেন্টিমিটার। এন্ড আমরা প্রশ্ন মতে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি কি? √a² প্লাস b² প্লাস c²। এটা তো কর্ণের দৈর্ঘ্য নাকি? তাহলে এই কর্ণের দৈর্ঘ্য সমান আমাদেরকে দিয়ে দিছে কত? 87 সেন্টিমিটার। এটা তো দিল নাকি? এটা তো দিয়েছে আমাদেরকে। তো আমরা ওই জায়গা থেকে এটা লিখে ফেলছি যে কর্ণের দৈর্ঘ্য সূত্র √a² প্লাস b² প্লাস c², এটা ইকুয়ালস টু হচ্ছে কত? 87। এটা লিখলাম। লেখার পরে হচ্ছে এই √ এর মান কত? 21x। ওই যে দৈর্ঘ্য আর কি, তুমি এটা লিখে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 21x² প্লাস বি এর মান হচ্ছে কত? 16x² প্লাস সি এর মান হচ্ছে 12x² সমান হচ্ছে 87। এখন এখানে √ এই যে 21x² মান, 21x² মান হচ্ছে 441, আর x এর উপর স্কোয়ার, x² হবে, আর 256x² আর এখানে হবে 144x² সমান হচ্ছে 87। এবার আমরা জাস্ট এটা যোগ করব। এখানে মেবি 841 হবে। তারপর আমরা একটু দেখি, 441 যোগ, যোগ হচ্ছে 256 যোগ 144, হ্যাঁ 841 হয়। √841x² সমান 87। 841 কে রুট করলে হবে 29। 841 কে রুট করলে কত? 29 হয়। হ্যাঁ, 841 কে রুট করলে হবে 29। এক্স আর স্কোয়ারের উপরে এক্স আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে শুধু এক্স থাকবে সমান 87। তাহলে আমরা পাইলাম এক্স ইকুয়াল হচ্ছে 87/29, কারণ 29 এর পাশে কোন অবস্থায় বসে গেলে ভাগ হবে। এবার আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল 3। এক্স ইকুয়াল কত? 3। এখন একটু খেয়াল করো, আমরা এখানে আমাদেরকে বলছি কি? ক্ষেত্রফল বের করতে। দেখো এই যে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা এখন লিখি, সুতরাং আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। আমরা তো এক্স এর মান পাইলাম, আমাদের এই যে এখানে এক্স বসাই দিলে আমরা এই যে দৈর্ঘ্যটা পাচ্ছি, তারপর প্রস্থ পাচ্ছি, উচ্চতা পাচ্ছি। আমরা এই জায়গা থেকে এখন ক্ষেত্রফল করব। আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ঘনবস্তু লিখতে হবে। ঘনবস্তুর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হবে 2 × AB প্লাস BC প্লাস CA। এবার আমরা মানগুলো লিখবো। 2 × এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 21x ইন্টু বি এর মান হচ্ছে 16x প্লাস এখানে বি এর মান হচ্ছে 16x, সি এর মান হচ্ছে 12x প্লাস সি এর মান 12x ইন্টু এর মান হচ্ছে, এর মান কত? 21x। আচ্ছা, এটা একটু তোমরা বুঝে নাও, আমি আবার নিচে দিয়ে লিখে দিচ্ছি 12x ইন্টু 21x। এটা হচ্ছে এর মান। এবার আমরা গুণ করব। ঠিক আছে, 21 আর 16 গুণ করলে হবে 21 ইন্টু 16 গুণ করলে হবে 336। তাহলে 2 ইন্টু 336, এক্স আর এক্স হবে x²। ঠিক আছে, প্লাস 16 আর 12 গুণ করলে কত হয়? 16 ইন্টু হচ্ছে 12, এটা হয় 192।
192 এক্স স্কোয়ার প্লাস 21 আর 12 গুণ করলে কত হয়, 21 ইন্টু 12, এটা হয় 252, লিখবো 252 এক্স স্কোয়ার। এগুলো সব যোগ করবো আমরা, 252 যোগ হচ্ছে 192 যোগ হচ্ছে 336, এটা কত 780, তাহলে 2 ইন্টু 780 এক্স স্কোয়ার। এখন এই এক্স এর মান কত 3, যে দেখো এক্স এর মান কত 3, আমরা এক্স এর মানটা এখানে বসাই দিব। একদম সিম্পলি ভাবে আমরা কি করব, এক্স এর মানটাকে এখানে বসিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা এখানে কাজ করব কি, দেখো যে 2 ইন্টু 780 ইন্টু হচ্ছে এক্স এর মান 3 স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা জাস্ট এটাকে পুরোটাকে গুণ করবো, 780 গুণ 2 গুণ হচ্ছে ওই যে 3 স্কোয়ার মানে কত 9, একসাথে করে ফেলি 9 ইকুয়াল কত, এই যে দেখো 14,040, তাহলে 14,040 বর্গ সেন্টিমিটার, যেহেতু ওই যে 87টা এখানে সেন্টিমিটার ছিল, দেখো যে 87 এখানে সেন্টিমিটার ছিল, তাই এটাও কিন্তু বর্গ সেন্টিমিটার হবে। তা আশা করি 9 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা ভালো করে বুঝছো। এরপরে চলে যাই আমরা 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটা যখন আমরা সমাধান করতে যাব, এখানে আমাদের প্রশ্নটা আগে করি আমরা। বলছে একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, মানে এক পাশের কথা বলছে এখানে, মানে বিষয়টা একটু বুঝো। 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান মানে ভূমিটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ, ঠিক আছে। ভূমিটা হচ্ছে কি, আমি যদি এই পেপারটাকে ধরি, এই পেপারটা মনে করো একটা আয়তাকার ক্ষেত্র, এটা ঘনবস্তু না, এটা হচ্ছে আয়তাকার একটা ক্ষেত্র, কারণ এটা ভূমির মানে নির্দিষ্ট অংশে আছে, এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্থ, এই যে এই পাশটা হচ্ছে প্রস্থ। তাহলে এখন এটা আমাদেরকে বলছে, তাহলে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, মানে দৈর্ঘ্য প্রস্থ আছে এখানে, উচ্চতা নাই এখানে। এরপরে বলছে কি এর উচ্চতা 3 মিটার, তাহলে উচ্চতা হবে 3 মিটার এবং কর্ণ হচ্ছে 13 মিটার, আমাদেরকে কর্ণটা দিয়ে দিল। আয়তাকার কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থকে মানে লিখবো, ধরে নিবো আর কি। প্রথমত হচ্ছে আমরা লিখবো 10 নাম্বার, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান এ মিটার, লিখতে পারো সমস্যা নেই। এখন আমরা জানি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্র মানে ওই যে ভূমির উপর দণ্ডায়মান বলছে না, তাহলে ওই সময় ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবি ইকুয়াল 48 বর্গমিটার, এই যে বলছে না ভূমির উপর দণ্ডায়মান, তাহলে এবি ইকুয়াল হচ্ছে 48 বর্গমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন এই যে বি ইকুয়ালস টু হচ্ছে 48 বাই এ, মানে 48 বাই এ হচ্ছে বি এর মান, প্রস্থের মান। তাহলে আমরা এখন লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর প্রস্থ হচ্ছে প্রস্থ বি ইকুয়ালস টু হচ্ছে কত 48 বাই এ মিটার। এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর প্রস্থ। আশা করি বুঝছো বিষয়টা। ওই যে ক্ষেত্রফল কত 48, আমি আবার দেখাচ্ছি বিষয়টা, ক্ষেত্রফল 48, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফলটা পাবো 48, ঠিক আছে। তাহলে এখন 48 পাইলে আমরা এখান থেকে এ কে এ পাশে কোন অবস্থা পাশে গেলে নিয়ে ভাগ করলে বি এর মানটা আমরা পাচ্ছি, বি হচ্ছে কি প্রস্থ, তো এই প্রস্থটা আমরা লিখছি 48 বাই এ। তারপরে হচ্ছে আমরা লিখবো দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, উচ্চতা সমান উচ্চতা সি সমান আছে কত 3 মিটার, এই যে এখানে 3 মিটার আমাদেরকে দিয়ে দিল, আর কর্ণ কত আছে 13 মিটার। তা আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে ওই যে রুট ওভার এ স্কয়ার, মানে একটু আগে যে অঙ্কটা করছি ওটার মতোই প্রায়, প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে 13 মিটার, কেমন। এরপরে এখানে হচ্ছে রুট ওভার এর মান কত, এর মান হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত এ, তাহলে এর মান এ স্কয়ার থাকলো, বি এর মান কত 48 বাই এ, তাহলে 48 বাই এ হোল স্কয়ার। এরপরে প্লাস হবে এই যে সি এর মান কত 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 13। এখানে আমরা রুটটাকে বাদ দিতে হবে, তো রুটটাকে বাদ দিতে হলে কি করতে হবে, উভয় পাশে বর্গ করলে কিন্তু রুট স্কয়ারে কাটা গিয়ে রুট চলে যাবে। তাহলে আমরা এখন লিখবো এখানে হবে এ স্কয়ার প্লাস এই যে 48 এর উপর স্কয়ার হলে কত আমরা দেখি, 48 এর উপর যদি স্কয়ার দিই তাহলে সেটা হয় 2304, তাহলে 2304 ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস হচ্ছে 9 ইকুয়ালস টু এই যে 169, কারণ এখানে আমরা বর্গ করতেছি, আমরা লিখবো উভয় কক্ষকে বর্গ করে, সাইড নোট কিন্তু অবশ্যই লিখতে হবে,
উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করার কারণে আমাদের এটা হয়ে গেছে 169, এটা হয়ে গেছে ওই যে রুট ভাগ চলে গেছে আর কি। এবার আমরা এখানে কি করব দেখো, এখানে আমরা যে 9 পাশে যোগ ও পাশে গেলে কি হবে, বিয়োগ হবে। আর এই দুইটার মধ্যে আমরা একটা ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। দেখো এই দুইটার মধ্যে তাহলে এ স্কয়ার হচ্ছে এখানে লসাগু, এখানে হবে তাহলে a⁴ প্লাস এখানে হবে 2304 ইকুয়ালস টু 169 মাইনাস হচ্ছে 9, এই কারণে এই পাশে 9 প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হবে। এরপর আমরা লিখবো এ স্কয়ার, আর এখানে হবে a⁴ প্লাস 2304, তাহলে এখানে হলো 160। আর এখানে দেখো এ স্কয়ারটা এই পাশে গুণ অবস্থা বসে গেলে হবে, সরি এই পাশে ভাগ অবস্থা বসে গেলে হবে গুণ, তাহলে a⁴ প্লাস 2304 ইকুয়ালস টু 160 এ স্কয়ার। এটাকে আমরা এখন এই পাশে নিয়ে আসবো, তাহলে হইলো কি a⁴ মাইনাস 160 এ স্কয়ার প্লাস হচ্ছে 2304। এবার আমরা এখানে একটু মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার পরেই হচ্ছে আমরা এখানে মানে আমাদের পরবর্তী যে সমাধান আছে এই জায়গায় যাইতে পারবো। এবার হচ্ছে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে a⁴ মাইনাস 160 এ স্কয়ার প্লাস 2304, তাহলে এখানে এই 2304 কে আমরা কি করতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যেন হচ্ছে এমন দুটো সংখ্যা আসবে যে দুটো সংখ্যা যোগ করলে হবে এই যে মাঝখানের 160 আর গুণ করলে হবে 2304। আমরা যদি এখানে a⁴ আর 144 এবং 16, 144 এবং কি 16 এই দুইটাকে কি করি, এই যে মাইনাস হচ্ছে কত 16 স্কয়ার, দুইটাকে যোগ করলে হবে 160। দেখো এই যে এটাও মাইনাস এটাও মাইনাস, একই রকম চিহ্ন যোগ হয়, তাহলে এই দুইটাকে যোগ করলে হবে কত 160, আর গুণ করলে হবে 2304। দেখো এই যে 144 ইন্টু হচ্ছে 16, হ্যাঁ এই দুইটাকে গুণ করলে হবে 2304। তাহলে আমরা হচ্ছে এবার এখানে লিখবো প্লাস 2304 ইকুয়ালস টু 0। এই যে লাস্টে এই অংশটা থেকে আমরা একটা এ স্কয়ার কমন নিব, তাহলে থাকবে কি এ স্কয়ার মাইনাস 144 মাইনাস এখান থেকে 16 কমন যাবে, তাহলে এ স্কয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0। কেমন? আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব, পরের অংশে হচ্ছে আমরা এখানে দুই জায়গায় কিন্তু এ স্কয়ার মাইনাস 144 আছে, এই দুই জায়গা থেকে একটা কমন যাবে 144 ইন্টু এ স্কয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 0। এখানে আমরা জানি যখন দুইটা রাশি গুণ অবস্থা থাকে, একসাথে গুণ অবস্থা থাকে, তখন তাদের গুণফল যদি 0 হয় তখন তাদেরকে আমরা আলাদা করে 0 লিখতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0 অথবা এ স্কয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 0। এখানে আমরা এ স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে কি 144, কারণ 144 এর পাশে মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস। এ স্কয়ার ইকুয়াল লিখতে পারি এখানে কত 16। এখন আমরা এখানে এই যে স্কয়ার পাশে গেলে কি হবে, রুট ওভার হবে, তাহলে এ ইকুয়ালস টু আমরা লিখবো রুট ওভার 144, এখানেও সেম এ ইকুয়ালস টু রুট ওভার 16। সুতরাং এ ইকুয়ালস টু হচ্ছে 12, এ ইকুয়ালস টু হচ্ছে 4। এখন এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে তোমাকে, আমরা এ এর মান দুইটা পাইছি, ঠিক আছে, আমরা তো দুইটা দিয়ে কাজ করতে পারবো না, যে কোনো একটা নিতে হবে, এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এখন আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে হবে। এখন এটা হচ্ছে কি দৈর্ঘ্য, ঠিক আছে। এখন আমরা যদি এ যদি 12 ধরি, বিষয়টা একটু বুঝো, এ যদি আমরা 12 ধরি তাহলে এই 48কে 12 দ্বারা ভাগ দিলে আমরা পাই কত 4, তাহলে 4 হচ্ছে প্রস্থ। আর এ যদি আমরা 4 ধরি তাহলে আমাদের দৈর্ঘ্য হয় কত 12, আর এই সরি দৈর্ঘ্য হয় 4 আর প্রস্থ হবে কত 12। তাহলে দৈর্ঘ্য কখনো প্রস্থ থেকে ছোট হবে না, দৈর্ঘ্য কখনো কি প্রস্থ থেকে ছোট হবে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। এটাকে আমরা লিখে দেবো যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ এই মানটা নিলে আমাদের প্রস্থ বড় হয়ে যায়, মানে 4 নিলে প্রস্থ কি হয়ে যায়, বড় হয়ে যায়, এই জন্য এটা আমরা নিতে পারবো না। এই জায়গা থেকে আমরা এখন এই যে দৈর্ঘ্য এর মান লিখতে পারি কত 12, আর প্রস্থ কত, তাহলে প্রস্থ হচ্ছে তাইলে 4 হবে। আমরা এটা এখন একটু ক্যালকুলেশন করবো, আমাদেরকে বের করতে বলছে কি দৈর্ঘ্য প্রস্থ, আমাদেরকে যে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছিল না, আমরা এখন লিখবো সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে 12 মিটার এবং আয়তাকার ঘনবস্তুর প্রস্থ হচ্ছে 48/12 সমান হচ্ছে 4 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করলাম, ঠিক আছে। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা চলে যাই। 11 নম্বর বলছে কি একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ
মানে এটি কাঠের বাক্সের কি বাইরের মাপ। বাইরের আর ভিতরের জিনিসটা কি এটা একটু আগে ক্লিয়ার করি। সাধারণত একটি বাক্সের ভিতরের অংশ মানে যতটুকু থাকে বাইরের অংশটা একটু বেশি থাকে, কারণ বাইরের অংশ তো কাঠ দিয়ে আবৃত, যে অংশটা মানে কাঠের যে দেওয়ালটা থাকে বাক্সের, ওই কাঠের দেওয়ালটার বাইরে গিয়ে হচ্ছে তুমি বাইরের মাপটা মাপবে। তার মানে কাঠের যে অংশটা মানে কাঠ যতটুকু মোটা থাকবে ঠিক ততটুকু হিসাব করে তোমাকে বাইরের অংশের মাপ করতে হবে, আর ভিতরের অংশটা হচ্ছে কি তোমার কাঠ ছাড়া মানে কাঠ বাদে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে বলছে কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রম মানে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এর একটি এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে ভিতরের ক্ষেত্রফল দিয়ে দিছে 88 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে বলছে কাঠের পুরুত্ব মানে কাঠ কতটুকু চওড়া এটা আমাদেরকে বের করতে বলছে। একদম সিম্পল জিনিস, একটু দেখো ভালো করে, মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবে। এখানে হচ্ছে আমরা এখন লিখবো এটা হচ্ছে 11 নম্বর, সরি 11 নম্বর। আমাদেরকে বলছে কি একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। আমরা এখন লিখবো হচ্ছে ধরি কাঠের গুরুত্ব, ধরি কাঠের পুরুত্ব, কাঠের পুরুত্ব সমান এক্স সেন্টিমিটার আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা ধরে নেওয়ার পরে আমাদের বাইরের মাপ যথাক্রমে হচ্ছে কত 8 সেন্টিমিটার। এখন বাইরে আমাদের দেখো একটা যে কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমরা ধরি, দৈর্ঘ্য কিন্তু দুই পাশে থাকে। ঠিক আছে, প্রস্থ ধরলে সেটা কিন্তু কি কয় পাশ থেকে থাকবে, দুই পাশ থেকে থাকবে। কমাইলে দুই পাশ থেকে কমাইতে হবে, বাড়াইলেও কি দুই পাশ থেকে বাড়াইতে হবে, কারণ দুই পাশেই কিন্তু আমাদের কাট দিতে হবে, আবার দুই পাশ থেকে কাট কমাইতে হবে। ভিতরের মাপটা যখন ধরবো, যখন আমাদের যেহেতু আমাদের এখানে ভিতরের মাপ দিয়েছে, ভিতরের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমরা সবগুলো ভিতরের মাপ নিব। তাহলে আমরা লিখবো এখন বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য হবে ওই যে 8 - 2x, 8 - কি 2x, কারণ 8 থেকে কাঠের পুরুত্ব কয় দিকে বাদ যাবে, দুই দিকে বাদ যাবে, এই পাশও বাদ যাবে এই পাশও বাদ যাবে। তাহলে হচ্ছে বাক্সের ভিতরের প্রস্থ, প্রস্থ হচ্ছে 6 - 2x সেন্টিমিটার। বাক্সের ভিতরের উচ্চতা, উচ্চতা হচ্ছে 4 - 2x সেন্টিমিটার। এটা হচ্ছে বাক্সের ভিতরের উচ্চতা, হ্যাঁ ভিতরের দিকের উচ্চতা। ভিতরের দিকের ক্ষেত্রফল কত দিচ্ছে আমাদেরকে 88 বর্গ সেন্টিমিটার। আমরা এখন লিখবো প্রশ্ন মতে এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, এটাকে আমরা সি ধরি। আমাদের 2 × AB + BC + CA, এই যে সূত্র সমান মানে এই ক্ষেত্রফল সমান মান দেওয়া আছে কত 88 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা লিখলাম আমরা। দেখো 2 এর পাশে আছে কি অবস্থায়, গুণ অবস্থায়, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমরা a এর মান লিখি 8 - 2x ইন্টু b এর মান হচ্ছে কত 6 - 2x প্লাস b এর মান 6 - 2x ইন্টু 4 - 2x প্লাস c এর মান 4 - 2x ইন্টু a এর মান হচ্ছে 8 - 2x ইকুয়ালস টু, ওই যে 88 কে আমরা 2 দ্বারা ভাগ করতেছি, কারণ 2 পাশে গুণ অবস্থা ছিল, পাশে গেলে ভাগ। এবার আমরা জাস্ট এখানে পুরো জিনিসটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, বিষয়টা একটু বুঝো, আমি একটা ভালো করে তোমাদেরকে বুঝাচ্ছি। এই জায়গায় আমরা গুণ করবো, তো গুণ করতে গেলে তুমি প্রথমে 8 এর সাথে একবার এটা গুণ, একবার এটা গুণ, তাহলে আর 6 × 8 = 48 মাইনাস হবে 8 দুগুণে 16x। এরপর আবার এখানে হচ্ছে কি এই যে 6 দুগুণে 12x, আর এরপরে কি প্লাস 4x²। ঠিক আছে, এই যে 2x আবার এই দুইটার সাথে গুণ হচ্ছে। এরপরে 6 এই যে দুইটার সাথে গুণ হবে, প্লাস এই যে 6 আর 4 গুণ করলে হবে 4 × 6 = 24 মাইনাস 6 দুগুণে 12x, এরপরে মাইনাস 8x, এরপরে প্লাস হবে 4x² প্লাস 4 × 8 = 32, তারপর হচ্ছে মাইনাস 4 দুগুণে 8x, মাইনাস হবে 8 দুগুণে 16x, প্লাস হবে 4x² সমান 44। এই যে 88 কে 2 দ্বারা ভাগ দিলে 44 হবে। এবার এই জিনিসটা একটু ক্যালকুলেশন করবো আমরা। প্রথমে x² আছে কয়টা দেখো, এই যে 4টা 4টা 4টা, মোট 12টা x² আছে, 12টা x²। এরপরে x এর গুলো হিসাব করবো, x এর আছে এখানে 16 আর 12 হচ্ছে 28। আমি পুরোটা একটু ক্যালকুলেশন করি, এখানে 16 আর 12 28, 28 আর 12 হচ্ছে 40, 40 আর 8 হচ্ছে 48, 48 আর 8 56, 56 আর 16তে হচ্ছে কত 72। ঠিক আছে, তাহলে 72x মাইনাস 72x। এরপরে প্লাস দিয়ে এই যে আমাদের যে সংখ্যাগুলো আছে যেমন 48, 24 আর কত আরেকটা আছে 32,
তাহলে 48 আর 32 হচ্ছে তোমার এখানে 80, আর এটা হবে তাহলে 80 আর 24 হচ্ছে তাহলে 104। 104 এর পাশে প্লাস 44 এর পাশে আসলে কি হবে, -44 ইকুয়াল 0। তাহলে 12x² মাইনাস 72x প্লাস হবে 104 থেকে 44 গেলে হবে 60 ইকুয়াল 0। সব জায়গা থেকে একটা 12 কমন যায়, তাহলে আমরা 12 কমন নিলে এখানে হবে x² মাইনাস এখানে হবে 6x প্লাস এখানে হবে 5, 5 12 60 আর এখানে 6 12 72। তাহলে থাকলো কি x², 12 এর পাশে কোন বস্তুর পাশে যায় শূন্যের সাথে গুণভাগ যা হবে এটা 0 হয়ে যাবে। x² মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0। এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো, 5 একে 5, 5 আর একে 6, x² মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়ালস টু 0। x একটা কমন নিলে x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। কেমন? আচ্ছা, আমরা যখন এবার পরের অংশটা সমাধান করতে যাব, এখানে x মাইনাস 5 দুই জায়গা থেকে একটা কমন গেলে আর থাকবে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন লিখতে পারি হয় x মাইনাস 5 ইকুয়াল 0, x মাইনাস 1 ইকুয়াল 0, কারণ দুইটা রাশির গুণফল 0 হলে তাদেরকে আমরা আলাদা করে 0 লিখতে পারি। তাহলে x ইকুয়াল হচ্ছে 5, x ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদের মান দুইটা চলে আসছে। তাহলে আমরা এবার হিসাব করব কি, আমাদের কিন্তু অলরেডি বলছে যে 4 সেন্টিমিটার হচ্ছে কি উচ্চতা। এখন আমরা যদি কাঠের পুরুত্ব যদি 5 সেন্টিমিটার ধরি তাহলে তো বাক্সই নাই, অলরেডি উচ্চতা কত 4 সেন্টিমিটার। তাহলে আমি যদি 5 সেন্টিমিটার কি ধরি, কাঠের পুরুত্ব ধরি, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম মানের থেকে বেশি চলে যাচ্ছে। আবার মনে করো যদি আমি পুরাটাই কাঠ ধরি তাহলে তো আমাদের বাক্সই নেই, বাক্স তো ভিতরে অঙ্ক খালি থাকবে, কাঠ তো পুরাটা তো আমরা কাঠ দিয়ে পুরো দিব না। তো এই জন্য হচ্ছে কি তোমার এই ছোট মানটা নিবো আমরা, তাহলে এটা লিখবো আমরা যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে আমরা লিখবো কি, সুতরাং কাঠের পুরুত্ব, তাহলে এটা হচ্ছে কাঠের পুরুত্ব, কাঠের পুরুত্ব সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এই যে 11 নম্বর প্রশ্নটা সমাধান করছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কি, 12 নম্বর প্রশ্ন বলছে একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ উচ্চতা হচ্ছে 6 মিটার, আর পুরুত্ব, পুরুত্ব মানে প্রস্থটার কথা বলছে 30 সেন্টিমিটার। দেওয়ালেরটা দিল, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। বলছে দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন হবে। একদম সিম্পল একটা অঙ্ক, তুমি জাস্ট হচ্ছে এখানে টোটাল দেওয়ালের আয়তন বের করবা, আবার ইটের আয়তন বের করবা, দুইটা আয়তনকে ভাগ করে দিলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব। দেখো একদম সিম্পল একটা অঙ্ক। আমরা প্রথমে লিখবো এখানে দেওয়ালের দৈর্ঘ্য, দেওয়ালের দৈর্ঘ্য সমান হচ্ছে কত 25 মিটার, দেওয়ালের প্রস্থ সমান হচ্ছে 6 মিটার, সরি 6 না, দেওয়ালের প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, তাহলে মিটারে নিতে হলে কি করতে হবে, 30 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা কি করব, এটাকে সেন্টিমিটারকে মিটারে নিলে হচ্ছে 0.3 হবে, 0.3 মিটার। এরপরে দেওয়ালের উচ্চতা, উচ্চতা হচ্ছে কত 6 মিটার। তাহলে আমরা লিখবো এখন সুতরাং দেওয়ালের আয়তন, আমরা আয়তনটা বের করবো আর কি। আয়তন হচ্ছে ABC মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 25 গুণ হচ্ছে 0.3 ইন্টু হচ্ছে 6, সব গুণ করে ফেলবো আমরা। 25 গুণ 0.3 গুণ হচ্ছে 6, 45, তাহলে 45 ঘন মিটার। এটা হচ্ছে আমাদের দেওয়ালের আয়তন। এরপর আমরা লিখবো আবার ইটের, এবার ইটেরটা বের করবো, ইটের আয়তন। ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার। ইটের দৈর্ঘ্যটা কত, এই যে 10 সেন্টিমিটার, দেখো 10 সেন্টিমিটার। এটাকে আমরা অবশ্যই মিটার নিতে হবে কারণ আগে সবগুলো মিটার ছিল, তো মিটারে নিলে হবে 10 ভাগ হচ্ছে 100 মানে 0.1 মিটার। ইটের প্রস্থ লিখবো, প্রস্থ লিখবো হচ্ছে কত, প্রস্থ কত আছে এখানে আমরা দেখি 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার, তাহলে 5 ডিভাইডেড হচ্ছে 100 মানে 0. এটাও 0.5 হবে, তাহলে 0.5, সরি মেবি 0.05 হবে, 0.05। এরপর ভাগ করে দেখি একটু, 5 ভাগ হচ্ছে 100, এটা হয় 0.05, 0.05 মিটার। এরপরে এটির উচ্চতা, এটির উচ্চতা হচ্ছে কত, এটির উচ্চতা আছে 3 সেন্টিমিটার, তাহলে এটির উচ্চতা 3 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে।
3 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা হবে 0.03 মিটার। তাহলে এবার আমরা লিখবো সুতরাং ইটের আয়তন। ইটের আয়তন লিখার পরে ওই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য 0.1 ইন্টু প্রস্থ হচ্ছে 0.05 ইন্টু উচ্চতা হচ্ছে 0.03 লিখলাম। পুরাটাকে গুণ করব, 0.1 ইন্টু 0.05 ইন্টু 0.03 আসছে কত? এটাকে আমরা নর্মাল মোডে নিয়ে যাই। নর্মাল মোডে নিলে আসছে কত? 0.34015। তাহলে 0.34015 ঘন মিটার। এবার আমরা লিখবো সুতরাং ইট প্রয়োজন হবে বা ইট লাগবে। ইট লাগবে সমান আমাদের পুরা দেওয়ালের আয়তন কত? 45। তাহলে 45 ডিভাইডেড বাই হবে 0.34015। এটা দিয়ে ভাগ দিব, মানে দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ দিব আমরা। আমরা লিখবো 45 ভাগ 0.34015। এটা হবে কত? 3 লাখ, মানে 3 লাখ ইট লাগবে আমাদের। 30, এটা হচ্ছে যে 5টা শূন্য হবে, তাহলে 3 লাখ ইট লাগবে, এখানে আমরা লিখলাম। কেমন? তাহলে আশা করি প্রত্যেকে 12 নম্বর পর্যন্ত আজকে আমাদের সমাধান গুলো ভালো করে বুঝছো। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।